মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস কাঁচের দেওয়াল, ষষ্ঠ পর্ব। প্রযোজনায় ভিজুয়াল অডিও। মেয়ে এসে আমায় শাসিয়ে যায়, বাবাকে নিয়ে চলে যাবে। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো, এনজয় করো। বলতে পর্যন্ত পারো না ভদ্রবাড়ির ছেলে মেয়েরা বড়দের সঙ্গে ওই আচরণ করে না। বন্ধুদের আড্ডা ছেড়ে বেরিয়ে পড়েছে বৃষ্টি আর শুভ। ইচ্ছে ছিল সিনেমা যাবে, কিন্তু শুভ তাকে এক নতুন আড্ডায় নিয়ে যেতে চাইল। বৃষ্টি এখন বাঁধন ছাড়া, কাজেই কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিংবা এর ফল কি হতে পারে না ভেবেই শুভর সঙ্গে চলে গেল সে রাজীবদার ফ্ল্যাটের আড্ডায়। কেমন সে আড্ডা! শুভর কথায় রাজি হয়ে বৃষ্টি সিনেমা না দেখে চলে গেল সেই অচেনা রাজীবদার অজানা ফ্ল্যাটের আড্ডাতে। বৃষ্টিকে সঙ্গে নিয়ে ঝাঁ চকচকে একটা নতুন বাড়ির দোতলার ফ্ল্যাটের বেল টিপল শুভ। জিন্সের ওপর কালো পুলোভার পরা এক কুচকুচে কালো মেয়ে দরজা খুলেছে। শুভকে দেখেই তার মুখে এক গাল হাসি। হাই বিগ ম্যান, 3-4 দিন ডুব কেন? শুভ তার কথায় হাসল। তারপর মেয়েটিকে বৃষ্টিকে দেখিয়ে বলল, মিট বৃষ্টি, আমার ক্লাসমেট। And this is Jinda. জয়ন্তী সেন। হাই বৃষ্টি। হাই, কাম ইন। রাজীবদের ফ্ল্যাটে ঢুকেই প্রথমেই চোখে পড়ে ধোঁয়াশা মাখা এক বিশাল হলঘর। এত বিশাল যে বৃষ্টির মনে হলো তাদের গোটা বাড়িটাই বুঝি এই হলে ঢুকে যাবে। ঘর জুড়ে ইতস্তত ছড়িয়ে দামি সোফা সেট, কোণে রঙিন টিভিতে হিন্দি ফিল্মের ক্যাসেট চলছে। তার সামনে 3-4 জন ছেলে, গোটা 2-1 মেয়ে। কেউ সোফায় বসে নেই, সকলেই আরাম করে বসে মেঝেতে পাতা পুরো কার্পেটে। 2 ছেলের হাতে গ্লাস, গ্লাসে পানিও টলটল করছে। বৃষ্টি আর শুভকে দেখে সকলেই ঘুরে তাকালো। হ্যালো। শুভ হাত নাড়ল তাদের উদ্দেশ্যে। জিন্দা বৃষ্টিকে বলল, দাঁড়িয়ে রইলে কেন, বসো। সোফায় শুভর পাশে বসে বৃষ্টি চারপাশে আরো একবার চোখ বুলিয়ে নিল। তারপর শুভর কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বলল, ঘ্যাম ফ্ল্যাট তোরে। কি করেন রাজীবের বাবা? বিজনেস। আমার বাবার ক্লায়েন্ট এখানে থাকে না, হাওড়ায়। ছেলেই এই বাড়ির কেয়ারটেকার। একটা বুড়ো চাকরও থাকে। ভদ্রলোক মাঝে মাঝে ফুর্তি করতে আসেন এখানে। আসার আগে রাজীবকে নোটিশ পাঠায়, বেটা আজ তুমি কাটো, আজ আমার পালা। অনেক ভিআইপি টিআইপি আসে তখন, সরকারি বেসরকারি, আমলা, মিনিস্টার। আমার বাবাও আসে, খুব নাচা গানা খানা পিনা। শেষ কথাগুলো বলতে বলতে এক চোখ বন্ধ করে বিচিত্র অর্থপূর্ণ মুদ্রা করল শুভ। একসময় পাশের ঘর থেকে এক যুবককে তাদের দিকে আসতে দেখে শুভ কথা থামালো। এই শীতেও ছেলেটা শুধু একটা বুক খোলা টি-শার্ট পরে আছে, জিন্সের প্যান্টে অসংখ্য তালি, এক কানে দুল চকচক করছে। ঘরে অনেকের গায়েই যদিও গরম পোশাক নেই, তবু এর পোশাক যেন একটু বেশি বেপরোয়া। বৃষ্টির পাশে এসে নির্দ্বিধায় বসে পড়ল। বৃষ্টি, শি ইজ বৃষ্টি রয়। বৃষ্টি নামটা শুনে ছেলেটা চকচকে হাসি হাসল। দারুণ নাম তো। আমি জিমি, জিয়ন মুখার্জি। বৃষ্টি আলতো হাসল, কিন্তু মনে মনে ভাবছে যার ফ্ল্যাট সে কোথায়? রাজীব? জিমি বুঝি বৃষ্টির মনের কথা বুঝতে পারল। চলো ভেতরে চলো, রাজীবটার খুব মাথা ধরেছে, টেকিং রেস্ট। পাশের বড় সুসজ্জিত ঘরে প্রকাণ্ড খাটে পাজামা পাঞ্জাবি পরে শুয়েছিল রাজীব। রাজীবের মুখ বেশ কমনীয়, প্রায় মেয়েলি। মুখ দেখে 15-16 বছরের বেশি বলে মনে হয় না। প্রথমে পরিবেশটা অস্বস্তিকর ঠেকলেও
ছেলেমেয়েগুলোর আন্তরিকতায় বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই বেশ সাবলীল হয়ে উঠল। রাজীব ছেলেটা তো এমনভাবে কথা বলছিল যেন বৃষ্টি তার কত দিনের চেনা। ছোট্টখাট্ট মিষ্টি মুখ নিধি কার্লেকার একটা গ্লাস দিতে চাইল বৃষ্টিকে। চলবে? নো থ্যাঙ্কস। চলে না বুঝি? চলে না আবার? নেতার হাটে গিয়ে এক ওয়াটার বটল ভর্তি মহুয়া একাই সাফ করেছে। শুভর কথায় বৃষ্টি লজ্জা পেল। নেতার হাটে সত্যি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। পরদিন কি কষ্ট! রাঁচি পৌঁছে টিএম তো ডাক্তারের কাছে নিয়ে যান আর কি, কিন্তু এই মুহূর্তে তার ড্রিঙ্ক করতে একটু ইচ্ছে করছে না। আবার এরা তাকে গাইয়া আনস্মার্ট ভাবুক, সেটাও ভাবতে ভালো লাগলো না। বৃষ্টি ব্যাগ থেকে সিগারেট বার করে ধরালো। প্লেন? জিমির কথাটার বৃষ্টি প্রথমটা মানে বুঝতে পারেনি, বলে ফেলল, না, ফিল্টার। বৃষ্টির উত্তর শুনে রাজীব হা হা করে জোরে হেসে উঠল। তারপর ব্যাখ্যা করে বলল, বৃষ্টি, জিমি জিজ্ঞেস করছে প্লেন সিগারেট না ভেতরে মাল মশলা কিছু আছে। না না, প্লেন। মনে মনে বৃষ্টি ভাবছে, এরা কি গাঁজা টাজার কথা বলছে নাকি? এ সময় জিমি একটা সরু সিগারেট বাড়িয়ে দিল। লাইক টু হ্যাভ ওয়ান? শিওর, ওয়াই নট। আসলে বৃষ্টি ভাবল বারবার না বলা যায় না, তাই নিয়ে নিল জিমির দেওয়া সিগারেটটা। কিন্তু প্রথম টানটা দিতেই বুকে সজোরে ধাক্কা। এই ধাক্কা কলেজে প্রথম দিন সিগারেট খাওয়ার ধাক্কার থেকেও অনেক বেশি প্রবল। নিঃশ্বাস বন্ধ করে ধাক্কাটাকে হজম করল বৃষ্টি। ধোঁয়াটাও। দ্বিতীয় টান, তৃতীয় টানে। তারপরেই মনে মনে বলল, সব মুছে যাচ্ছে মাথা থেকে, সব। মা, বাবা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিষাদ সব মিলিয়ে গেল মহাশূন্যে। বৃষ্টি আবারও টান দিল। ভাসছে ভাসছে, মহাশূন্যে পাক খেয়ে চলেছে। পৃথিবী নেমে গেল অনেক নিচে। রাজীব, জিমি, জিন্ডা, শুভ, ইন্দ্রজিৎ, নিধি সবাই ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। বোতলের ভূতের মতন দেখাচ্ছে সকলকে। বৃষ্টি খিলখিল করে হেসে উঠল। এই কি সুখ! পরপর কয়েকদিন কলেজ থেকে সোজা রাজীবদের ফ্ল্যাটে হাজির বৃষ্টি। দুদিন তো শুভকে ছাড়াই। সন্ধেবেলায় একটা সাজানো গোছানো ঘরে এক ঝাঁক ছেলে মেয়েদের সঙ্গে দিব্যি সময় কেটে যায়। বিকেলের পর আর কি করি ভাবটা নেই। এ ওর পিছনে লাগছে, ক্রিকেট, ফুটবল, টেনিস নিয়ে গলা ফাটাচ্ছে কেউ, কেউ রাজনীতি নিয়ে। কোনো ব্যাপারেই কেউ বেশি গভীরে যায় না। পালকের মতন হালকা জীবন, ভাসো, শুধু ভেসে থাকো। আমাদের পাড়ার সায়নদীপ ছেলেটা রাম বোকা। খেলা নিয়ে সিরিয়াস, শরীর নিয়ে সিরিয়াস, জীবন নিয়ে সিরিয়াস। সেদিন দেখে মনে হয়েছিল মাকে নিয়েও সিরিয়াস। যেভাবে মার পিঠে হাত দিয়ে ফ্ল্যাটে ঢুকে গেল। মাঝে একদিন সকালে মুখোমুখি পড়ে যেতে বৃষ্টি ভদ্রতা করে জিজ্ঞাসা করেছিল, তোমার মামা কেমন আছেন? ছেলেটার চোয়াল এমন ঝুলে পড়ল যেন মারাই গেছেন ভদ্রলোক। তারপর করুণ মুখে বলল, বাঁ দিকটা পড়ে গেছে, কি করে যে মামিমার চলবে এখন। সেদিন সারা সন্ধে ভোঁ হয়ে বসে বৃষ্টি ভেবেছে আর হেসেছে। হেসেই গেছে নিজের মনে, ছেলেটাকে ভুগতে হবে। ভাবতে ভাবতে বৃষ্টি ক্রমশ ডুবে গেছে চড়া পাশ্চাত্যের বাজনায়। মস্তিষ্ক ধীরে ধীরে অবশ। দিনগুলো একই রকমের বর্ণহীন, সন্ধ্যাগুলো সম্মোহক। এভাবেই অনন্তকাল কেটে যেতে পারত বৃষ্টির, কিন্তু বাস্তবে তা হয় না। নিস্তরঙ্গ পুকুর জানতেও পারে না কোথা থেকে ছোট্ট ইটের কুচি এসে শান্ত জলকে নাড়িয়ে দিয়ে যায়। এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে, আপনাদের সবার উপস্থিতি একান্তই কাম্য। বাড়ি ফেরার সময় রাস্তা থেকেই অনেক কটা গলার আওয়াজ শুনতে পাচ্ছিল বৃষ্টি। খুনখুনে গলার হাসিটা শুনে চিনতে পারল শিপ্রা হালদার। শান্তিনিকেতন থেকে ছাত্রছাত্রীদের নিয়ে বেরিয়ে আসার পর বাড়িতে আজ আড্ডা বসিয়েছে। বৃষ্টি বাইরে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না। কদিন ধরেই সামনের পার্কটা আলোয় আলোময়। শীতকালীন হ্যান্ডিক্রাফটসের মেলা বসেছে। ওপাশে টেনিস কোর্টে যথারীতি সান্ধ্য ক্রীড়ার আসর। রনিদের বাড়ির দৈনিক চিৎকার
শব্দ আর আলোতে চাপা পড়ে যাচ্ছে। সুধা দরজা খুলে দিতে বৃষ্টি ঘরের দিকেই যাচ্ছিল। ফিরোজ পর্দার ফাঁক দিয়ে দেখে ফেলেছে তাকে। কে রে বিড়ালের মতো পা টিপে টিপে ভেতরে যায়? আয় এদিকে। বৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও ড্রয়িং রুমের দরজায় এসে দাঁড়ালো। মা, ফিরোজ আঙ্কেল, রমেন মামা, শিপ্রা মাসি সোফায়, ভালো মামা জানলার কাছে হুইল চেয়ারে। তোকে কেমন যেন একটু শুকনো শুকনো লাগে। অন্যদের দিকে তাকানোর আগে মার সঙ্গেই যে কেন চোখাচোখি হয়ে গেল। বৃষ্টি তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে নিয়েছে ফিরোজের দিকে। ড্যাম টায়ার্ড। তোমার আর্টিস্ট কলোনির খবর কি বলো? কবে ইনগ্রেশন হবে? খুব শিগগিরই হবে। লাল ফিতের ফাঁসে একটু ফেঁসে আছে। তা সেনোরিটা, তুমি এত রাত্রে কোত্থেকে? কোনো রাখাল বালক টালক জুটেছে নাকি? ফিরোজের কথাটা শুনে রমেন জোরে হেসে উঠে বলল, হোয়াট আ স্ট্রেঞ্জ কোশ্চেন ফিরোজ। এই বয়সে রাখাল বালক আসবে না তো কি আমাদের মতো আধ বুড়ো ভামেরা চারিদিকে নেচে বেড়াবে? ফিরোজ আঙ্কেলের মুখে লালচে আভা, ফোঁটা ফোঁটা ঘাম জমে আছে কপালে। মাঘ মাসেও রমেন মামার হাসিটাও বেশ অস্বাভাবিক। দুজনেই মনে হয় টিপসি আছে। বৃষ্টি ঠোঁট টিপে হাসল। ইস, রাখাল বালক কি জীবনের মুখ্য নাকি? আমিও তোমাদের মতোই আড্ডা মারছিলাম বন্ধুদের সঙ্গে। ওয়েল সেড ডার্লিং, আয় তুই আমার পাশে আয়, তোকে কতদিন আদর করিনি। শিপ্রার কথায় বৃষ্টির গা গুলিয়ে উঠল। শিপ্রা মাসি এমন চকাত চকাত শব্দ করে চুমু খায়, বৃষ্টির আপত্তি কি টের পেল জয়া? আচমকা বলে উঠেছে, আমরা কিন্তু পয়েন্টটা থেকে সরে গেলাম, যে কথা হচ্ছিল। বস বৃষ্টি, তুইও শোন। তোর মা একটা ভাইটাল প্রশ্ন তুলেছে। ট্র্যাডিশনাল ভ্যালু বলে কিছু থাকবে কি থাকবে না? আমার তো মনে হয় ট্র্যাডিশনাল ভ্যালু শব্দটারই কোনো মানে হয় না। মোরালিটির কি কোনো রিজিড ডেফিনেশন থাকতে পারে? বাচ্চা মেয়েটা রয়েছে, তাও বলি, ভিক্টোরিয়ান যুগে যে চেয়ার টেবিলের পায়াকে পর্যন্ত কাপড় পরাতো ব্রিটিশরা, এখন তাদের গিয়ে দেখো হামলে পড়ে সব পিপ শো দেখছে। দুনিয়ার যত রকম নষ্টামি সব করছে প্যারিসে গিয়ে। ওদের দেখা দেখি আমাদেরও এই দুমুখপনা। দেখ শিপ্রা, আমি বাবা অত ভ্যালুজ মরালিটি কিছুই বুঝি না। যা করতে মন চায় না সেটাই অন্যায়, অশালীন। ব্যাস, মনই হলো গড। কনসেন্সই আসল, নীতিফিতি বলে কিচ্ছু নেই। তুই কি বলিস বাবলু? তার মানে ফিরোজদা, তুমি বলতে চাইছো একটা সোসাইটির নিজস্ব সংস্কার, মূল্যবোধ সব মিথ্যে? আহা, মূল্যবোধ কেন মিথ্যে হবে? তবে মূল্যবোধ ভাঙতেই পারে সোসাইটির যে কোনো ক্রাইসিসে। এইটাই হলো আসল কথা। তাহলে আগে খুঁজতে হবে ক্রাইসিসটা কেন এলো আর কিভাবে এলো। তাছাড়া এখন আমরা এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে অর্ধেক মানুষই যা বিলিভ করে সেটা করে না। এক ধরনের হিপোক্রেসি। গুরুগম্ভীর কথার ঝাপটায় বৃষ্টির মাথা ভারী হয়ে আসছিল। ফুরফুরে মেজাজটা থিতিয়ে আসছে। তার উপস্থিতি নিয়ে এরা কেউই তেমন আর সচেতন নয়। এ সময় হঠাৎ ফিরোজ বলে উঠল, হ্যাঁ, সেদিন কি হয়েছে শোন। হঠাৎ ভোরবেলা আমাদের বাড়িতে এক মহিলা এসে উপস্থিত। বছর 50 বয়সেও চেহারায় দিব্যি চেক নাই। বলে কিনা, ছবি দিন, নতুন গ্যালারি খুলছি, এক্সিবিশন করব। আমি তো হ্যাঁ, চিনি না, জানি না। আমি বললাম, আপনি জানেন কি করে যে এ বাড়িতে একটা আঁকিয়ে থাকে? উত্তর শুনে আরো তাজ্জব। বলে, খাম্বাস গ্যালারির মিসেস জিন্দাল নাকি ওকে বলেছে ফিরোজ জানোয়ার নামে একটা লোক ছবি টবি আঁকে। ব্যাটার বাজার দর নাকি বেশ ভালো। মনে হচ্ছে লক্ষ্মী সুব্রমণিয়াম থিয়েটার রোডে নতুন গ্যালারি খুলেছে। সঞ্জয়া, এই লক্ষ্মী সরস্বতী আমি বুঝি না। মহিলা না হলে আমি নির্ঘাত দোতলা থেকে ফেলে দিতাম। আর্টকে তোরা কোন পর্যায়ে নামিয়ে নিয়ে যাচ্ছিস ভাব। স্রেফ কমোডিটি, নাথিং মোর দ্যান স্নো পাউডার। এটা তুই ঠিক বলছিস না। সর্বত্রই এ জিনিস চলে। তুই ছবি আঁকতে পারিস, সে করছে তার বিজনেস, দোষটা কোথায়? আরে বাবা, দোষ তাদের বলছি না তো, দোষ আমাদের। যেভাবে ফরমাস আসছে। আচ্ছা তুই বল না, এই যে তুই ফরমাইশি কৃষ্ণ রাধা এঁকে যাস, এসব আঁকতে তোর নিজের ভালো লাগে? না লাগার কি আছে? আর্ট ইজ আর্ট, বিক্রি হলেও না হলেও। তুই অনেক বদলে গেছিস জয়া।
এই একটা কথাতেই ঘরের আবহাওয়া ভারী হয়ে গেল। বৃষ্টির এতক্ষণে মজা লাগছিল। ফিরোজ আঙ্কেল ভালো টাইট পেয়েছে মাকে। মা গুম। টুপ করে দরজা থেকে সরে গেল বৃষ্টি। সুধা রান্নাঘর থেকে ডাকলো, তুমি কি এখন খেয়ে নেবে না পরে সবার সঙ্গে? আমাকে এখনই দিয়ে দাও। ঘরে ফিরে সালোয়ার কামিজ ছেড়ে নাইটি পরে নিল। আজকাল নিজের ঘরে ঢুকলেই শরীরে তার এক ধরনের কষ্ট হয়, বুকে যেন দম আটকানো অনুভূতি। এ সময় ঘরে বসে টানা 2খানা সিগারেট খেয়ে মানসিক স্থিরতা নিয়ে আসে সে। আজ মনটা তত ভার ভার নেই। সিগারেট ধরালো না। নিজের মনে সুর ভাঁজতে ভাঁজতে খাবার টেবিলে এলো। সুধা খাবার দিয়ে দিয়েছে। বৃষ্টি চামচ করে ফ্রাইড রাইস মুখে তুলছিল। সুধা এসে দাঁড়ালো। তোমার একটা ফোন এসেছিল। কার ফোন? নাম তো বলেনি, মেয়ে ছেলের গলা। খালি জিজ্ঞেস করলো তুমি বাড়ি আছো কিনা। নেই শুনে রেখে দিল। উফ, এই মেয়ে ছেলে শব্দটা কিছুতেই তোমার জিভ থেকে সরানো গেল না। যাকে কটার সময় করেছিল? ওই 7:30 হবে। টিভিতে বাংলা খবর চলছিল তখন। বৃষ্টি ভাবতে থাকলো, কে ফোন করতে পারে? মীনাক্ষী কদিন ধরে কলেজে আসছে না, কিন্তু মীনাক্ষীদের বাড়িতে তো ফোন নেই। হঠাৎই স্নায়ুতে বিদ্যুৎ ছিলিক। আজ 25শে জানুয়ারি না, বাবার জন্মদিন। সেদিন ফোনে কথা কাটাকাটি করার পর একবারও বৃষ্টি বাবাকে ফোন করেনি। শনি রবিবারে দেখাও করতে যায়নি। বাবার ফোন এলেও ধরেনি পারতপক্ষে। বাবা কি রীতাকে দিয়ে ফোন করিয়েছিল? বৃষ্টি ঝটপট খাওয়া শেষ করে ডায়াল ঘোরালো। বাবাকে ফোন করলো সে। হ্যাপি বার্থডে বাবা, সরি লেট হয়ে গেল। বেটার লেট দ্যান নেভার। কেমন আছিস? ভালো, ফাইন। তোমার শরীর কেমন? ঠিকই আছে। বাই দ্য বাই, রীতা আন্টি কি আমাকে ফোন করেছিল? তা তো জানি না, দাঁড়া দেখছি, জিজ্ঞাসা করে। এই রীতা, রীতা, এই তুমি কি বৃষ্টিকে ফোন করেছিলে? রিসিভার ধরেই বাবা রীতাকে ডাকাডাকি করছে। ভাষা ভাষা মেয়েলি গলা শোনা গেল, কথা বোঝা যাচ্ছে না। বৃষ্টিদের ড্রয়িং রুমে এত জোরে জোরে হাসছে সবাই। ভালো মামাও। ভালো মামা এখনো এত জোরে হাসতে পারে? রবিবার অকারণে কি চেঁচালো। সেদিন এক দৃষ্টে অ্যাকোয়ারিয়ামের মাছ দেখছিল ভালো মামা। একটা এঞ্জেল অবিকল মার মতো নিষ্পৃহ মুখে গোমরা মুখ রেডসোট তেলের দিকে তাকিয়ে। কেঁচো রাখার ভাসমান পাত্র প্রায় খালি। জলে অনর্গল বুদবুদ। টিভি বোবা। বৃষ্টি গায়ে পড়ে ভাব জমানোর চেষ্টা করতে গিয়েছিল। তোমার আজ রুটিন ব্রেক? অ্যাকোয়ারিয়াম তো তুমি দুপুরে দেখো। বৃষ্টির কথাতেও অ্যাকোয়ারিয়াম থেকে বাবলুর চোখের পাতা নড়েনি। টিভি চালিয়ে দেব? জগতের খবর নেবে না? একদম ফাজলামি মারবে না। আমার ঘরের টিভিটা কাল থেকে খারাপ হয়ে পড়ে আছে, সে হুঁশ কারুর আছে? একজন শান্তিনিকেতনে গিয়ে মজা করছেন, আর একজন বাড়িতেই থাকেন না। ড্রয়িং রুমে গিয়ে দেখছো না কেন? ন্যাকামো হচ্ছে। তুমি জানো না আমি কালার টিভি দেখি না? শুধু মাসকে বললেই পারতে, মনোহর পুকুরের দোকানটায় খবর দিয়ে আসতাম। কেন সব কথা বলতে হবে কেন? আক্কেল নেই কারোর? সবাই তো যে যার মতো আরামে রয়েছে, কারোর তো কোনো সুখের অভাব দেখি না। শুধু আমার ব্যাপারেই যত। বৃষ্টির চিন্তায় ছেদ পড়ল। ফোনের ওপারে গলা ভেসে এলো। বাবা নয়, রীতা কথা বলছে ফোনে। হ্যালো বৃষ্টি, হ্যাঁ আমি ফোন করেছিলাম। রীতার গলা শুনেই বৃষ্টির চোয়াল শক্ত হয়ে গেল। ওদিকে রীতা বলে চলেছে, তুমি তো প্রতি বছরই এদিন বাবার কাছে আসো, এবার কোনো খোঁজ খবর নেই। ভাবলাম তোমার শরীর টরীর খারাপ হলো কিনা। তোমার বাবা সারাদিন ধরে তোমার জন্য ছটফট করছে, মুখে কিছু বলছে না। বৃষ্টি দড়াম করে রিসিভার নামিয়ে রাখল। ঝরঝরে মেজাজ নিমেষে বিস্বাদ হয়ে গেল। ওই মহিলার ন্যাকাপনা এবার বন্ধ করতে হবে। বৃষ্টি ঘরে এসে সশব্দে দরজা বন্ধ করল। সিগারেট ধরালো একটা। সুধা মাসি ঠিকই বলেছে, মেয়ে ছেলেই তো। মেয়ে ছেলে।
রীতা দরজা খুলতেই বৃষ্টি তাকে প্রায় ভেদ করে ভিতরে চলে এলো। লিভিং রুম পার হয়ে সোজা একেবারে সুবীরের শোবার ঘরে, কোনো দিকে তাকালো না। শোবার ঘরের টেবিলে বসেই বোর্ড মিটিংয়ের জন্য কাগজপত্র গোছাচ্ছিল সুবীর। তার বিশাল ফ্ল্যাটে দুটো পেল্লাই সাইজের বেডরুম, একটা স্টাডি, প্রকাণ্ড ডাইনিং কাম ড্রয়িং হল। বেশি রাত পর্যন্ত জরুরি কাজ না থাকলে সুবীর স্টাডিতে ঢোকে না, শোবার ঘরের টেবিল চেয়ারেই টুকটাক কাজ সেরে নেয়। বৃষ্টিকে দেখে এসে ভূত দেখার মতো চমকে উঠেছে। কিরে, তুই এখন কোত্থেকে এই সময়? বৃষ্টি উত্তর দিল না। স্টোনওয়াশ প্যান্টের ওপর সাদা শার্ট পরেছে, শার্টের ওপর হাত কাটা জ্যাকেট, কাঁধ পর্যন্ত চুল ফুলে ঝামর হয়ে আছে। দামি বেড কভার পাতা খাটে পা ঝুলিয়ে শুয়ে পড়ল 2-4 সেকেন্ড, তারপর লাফিয়ে উঠে চলে গেল ডাইনিং স্পেসে। ফ্রিজ খুলে এটা নাড়ল, ওটা ঘাঁটল, একের পর এক ঢাকা খুলে রান্না করা খাবারগুলো দেখল, শুঁকলো, খোলাই রেখে দিল। বিয়ারের ভর্তি বোতলটা বার করে গালে ঠেকাচ্ছে, ঘ্রাণ নিল, মুখভঙ্গি করল বিচিত্র, আবার যথাস্থানে রেখে দিয়েছে। সুবীরও মেয়ের পিছন পিছনই বেরিয়ে এসেছে। কিরে, কি খুঁজছিস? খাবি কিছু? রাজা প্রথমটা খেয়াল করেনি বৃষ্টিকে। তন্ময় হয়ে টিভিতে রঙিন বিজ্ঞাপন দেখছিল, এখন কাঠ হয়ে উঠে দাঁড়িয়েছে, হাঁ করে দেখছে বৃষ্টির কাণ্ড কারখানা। রীতাও দরজায় স্তব্ধ দাঁড়িয়েছিল এতক্ষণ। সুবীরের দেখা দেখি সেও এবার কাছে এলো। স্যান্ডউইচ খাবে? ফ্রেঞ্চ টোস্ট ভেজে দি, ডিপ ফ্রিজে হ্যাম আছে, খেতে পারো। বৃষ্টি যেন কথাটা শুনতেই পায়নি, সশব্দে ফ্রিজের দরজা বন্ধ করল। অস্থির পায়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। বিজয়, এই বিজয়, আমাকে কটা লুচি ভেজে দে তো। আদেশ দিয়েই আবার শোবার ঘরের দিকে গেল। সুবীর টেবিলের কাগজপত্র গুটিয়ে ফেলল। এইসব দিনে তার কাজ মাথায় উঠে যায়। বিজয় জিজ্ঞাসু চোখে দাঁড়িয়ে আছে রীতার নির্দেশের অপেক্ষায়। রীতা তাড়াতাড়ি বলে উঠল, মাংস বের করে গরম করে দিস সঙ্গে। শুনেই বৃষ্টি দাঁড়িয়ে পড়েছে, আবার বিজয়কে ডাকছে, এবার বেশ জোরে। এই বিজয়, লুচির সঙ্গে আলু ভাজা কিংবা বেগুন ভাজা। মেয়ের হাবভাবে সুবীর যথেষ্ট নাড়া খেয়েছে, গলাটাকে নরম রাখার আপ্রাণ চেষ্টা করল। মেয়ে যেন তার একটা কথাতেও না আহত বোধ করে। কোত্থেকে আসছিস বলতো? খুব খিদে পেয়েছে বুঝি? এই কথারও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না বৃষ্টি। সে যেন এ বাড়িতে কথা বলতে নয়, নিজস্ব কোনো জরুরি কাজে এসেছে। সুবীরের ড্রয়ার এক টানে খুলে ফেলল, কি যেন খুঁজছে। হঠাৎ পেয়ে যাওয়ার ভঙ্গিতে বার করে ফেলেছে সুবীরের ওয়ালেটটা। ওয়ালেট হাতে নতুন করে খাটে গিয়ে বসল। রীতা দরজায় পাথর হয়ে দাঁড়িয়ে, রাজাও গুটি গুটি এসে গেছে তার পাশে। গোটা ফ্ল্যাট কয়েক মিনিটেই থমথমে। সুবীর পরিবেশ হালকা করতে চাইল, মেয়ের পাশে গিয়ে বসেছে। এই রীতা, বিজয়কে তাড়াতাড়ি খেতে দিতে বলো, আমার মেয়ের ভীষণ খিদে পেয়েছে। তুমি নিজেই গিয়ে নিয়ে এসো না। আমার খাবার বিজয় দিয়ে যাবে। সুবীর মেয়ের ব্যবহারে ক্রমশ স্তম্ভিত। বৃষ্টি এত অভদ্র হয়ে গেল কবে থেকে? এত অবুঝ কেন? কিছুতেই কিছু বুঝতে চাইছে না। বড় বিপন্ন বোধ করল সুবীর। সেই ভাবটুকু কাটাতেই বুঝি আদরের মেয়ের পিঠে হাত রেখেছে। কত টাকা লাগবে তোর? বৃষ্টি সুবীরের হাত আস্তে করে পিঠ থেকে নামিয়ে দিল। ওয়ালেট থেকে কয়েকটা নোট বার করে নিজের ব্যাগে পুরতে গিয়েও কি ভেবে থামল সামান্য। সরাসরি রীতার দিকে চোখ ফেলেছে। 300 নিলাম, এনি অবজেকশন? বলেই ওয়ালেট সুবীরের কোলে ছুঁড়ে দিল। রীতাকে ভেদ করে আবার বেরিয়ে গেছে ঘর থেকে, রীতার পাশে দাঁড়ানো রাজাকে কীটপতঙ্গের মতো উপেক্ষা করে। রীতা দাঁতে ঠোঁট চেপে ধরল, মাথা ঠিক রাখার চেষ্টা করছে। বৃষ্টি ডাইনিং টেবিলে গিয়ে বসল, দুহাতে তবলা বাজিয়ে চলেছে টেবিলে। কি বিজয়, হলো? বিজয় সভয়ে উঁকি মারছে। সে রান্না করে, ঝড়ের মেজাজ মর্জি বোঝা তার ক্ষমতার বাইরে। রীতা বৃষ্টির পিছন থেকে হাত নেড়ে ইশারা করে ফিসফিস করে বিজয়কে বলল, ভালো প্লেটে দিস। বৃষ্টি ঠিক শুনতে পেয়ে গেছে। শুনেছে না বুঝে নিল। এ বাড়িতে এলেই ইন্দ্রিয়গুলো তার বেশি প্রখর হয়ে ওঠে।
সুয়োরানীর বকে যাওয়া রাজকন্যার মতন হুকুম করল, বিজয়, প্লেটে নয়, 4টে লুচি হাতে দেবে। অজস্র বিজ্ঞাপন শেষ হয়ে টিভিতে চিত্রহার শুরু হয়েছে। গোটা ফ্ল্যাটের ভুতুরে নিস্তব্ধতাকে কাটিয়ে তুলতে একটা ছেলে একটা মেয়ের পিছনে দৌড়ে দৌড়ে গান শুরু করে দিল, ম্যায় তেরে প্যার মে পাগল। মেয়েটাও সঙ্গে সঙ্গে সুর ধরছে, ম্যায় তেরে প্যার মে পাগল। বৃষ্টি কটমট করে টিভির দিকে তাকালো, পারলে যেন চোখ দিয়েই টিভির দৃশ্যটাকে ভস্ম করে দেয়। নিজের মনে বিড়বিড় করে চলেছে, ইডিয়েট বক্স, ইডিয়েট বক্স। দিদি, লুচি। বিজয় পাশে এসে দাঁড়িয়েছে। বৃষ্টি লুচি কটা ছিনিয়ে নিল তার হাত থেকে। শুধু লুচিই নিল, আলু ভাজা নয়। হাতে লুচি নিয়ে গ্রিলে ঘেরা 7 তলার ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। অফিস থেকে পাওয়া সুবীরের ফ্যাশন দুরস্ত যোধপুর পার্কের ফ্ল্যাটটা বড় রাস্তার ওপর। অসংখ্য গাড়ি ঘোড়া সব সময় ছুটছে নিচ দিয়ে। অন্ধকারে দাঁড়ালে মনে হয় নিচে হাজার হাজার আলোর রশ্মি যেন চতুর্দিকে ছিটকে ছিটকে যাচ্ছে ক্রমাগত। বৃষ্টি নিষ্পলক তাকিয়ে রইল সেদিকে। ফাল্গুন পড়তে না পড়তেই বাতাস শিশুর মতো চঞ্চল। বৃষ্টির খোলা চুল হাওয়ায় আরো এলোমেলো হয়ে গেল। মিনিট কয়েক চুপচাপ দাঁড়িয়ে থাকার পর ঘরে ফিরল। এখনো সে দাঁতে লুচি ছিঁড়ে চলেছে। হাতের মুঠোয় লুচি চেপে বৃষ্টি এবার হানা দিল অ্যান্টি রুমটায়, রীতার নিজস্ব সাজঘরে। এক পলক নিজেকে দেখল আয়নায়। লিপস্টিক হাতে তুলেই ছুঁড়ে ফেলে দিল। সুবীর তখনও শোবার ঘরের খাটে বসে, রীতা দরজায় নিথর, তার হাতের মুঠোয় পর্দার কোণ চেপে ধরা। রীতাকে পাশ কাটিয়ে আবার সুবীরের পাশে গিয়ে দাঁড়ালো বৃষ্টি। কবে থেকে? ভিড় বাসের পাদানিতে একটা পা রাখার জন্য যেভাবে অসহায় আরতি জানায় অফিস যাত্রীরা, সুবীরের গলায় অবিকল সেই আর্তনাদ। একটু বোঝ, প্লিজ প্লিজ, একটু বোঝ, একটা কথাও তো আমি তোকে। সুবীরের প্রার্থনাকে আমলই দিল না বৃষ্টি। এই দৃশ্যে সে এখন অভ্যস্ত। রীতাকে শুনিয়ে শুনিয়ে বলল, তুমি কথা দিয়েছিলে, ইউ জাস্ট কান্ট ব্যাক আউট নাও। সুবীরের চোখ মেয়েকে অতিক্রম করে রীতার দিকে। রীতা ছেলেকে খামচে ধরে আছে। রাজাও আঁকড়ে ধরেছে রীতার আঁচল। বৃষ্টি রীতার দিকে ফিরল। রাজাকেও এক পলক দেখে নিল। এতক্ষণে তার মুখে হাসি ফুটছে, নিষ্ঠুর কসাইয়ের হাসি। হাসিতে আত্মপ্রসাদ ঝরে পড়ছে। রীতার চোখ থেকে চোখ না সরিয়েই সুবীরকে বলল, 4 মাস হতে চলল। বি কুইক মাই সুইট ড্যাড। বলেই ঝড়ের মতো বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে, রাজাকে আলগা ঠেলে সরিয়ে, সুবীরের দিকে এক পারও না ফিরে। লিফটের সামনে দাঁড়িয়ে কয়েকবার বোতাম টিপল, তারপর সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো, ছুটতে ছুটতে। গভীর রাত্রে আচমকা কোনো শব্দ শুনলে অনেকক্ষণ তার রেশ কানে লেগে থাকে। সেই রকমই বৃষ্টির জুতোর আওয়াজ মিলিয়ে যাওয়ার অনেক পরেও শব্দটার রেশ কানে রয়ে গেল রীতার। সুবীর ঘাড় ঝুলিয়ে বসেই আছে। রীতা খানিকক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর ছেলেকে নিয়ে নিজের মনে চলতে থাকা টিভির সামনে বসল। তাকিয়েই আছে শুধু, কিচ্ছু দেখছে না। তীব্র অপমানের ঝাপটায় তার সমস্ত বোধ বুঝি অসাড় হয়ে গেছে। রাজাও বুঝতে পারছে একটা কিছু ঘটে গেছে বাড়িতে। দমকা হাওয়াটা, যাকে মা বলে তার দিদি, এরকমই এসে উলট পালট করে দিয়ে যায় তাদের সব কিছু মাঝে মাঝেই। রাজা কার্যকারণগুলো সঠিক বুঝতে পারে না। এটুকুই বোঝে দিদিটা চলে যাওয়ার পর বাবা মা এভাবেই আলাদা আলাদা বসে থাকে কিছুক্ষণ। তারপর দুজনেই জোরে জোরে ঝগড়া করে। একসময় মা গিয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে, বাবা চুপ করে বসে থাকে ব্যালকনিতে। সুবীর উঠে এসেছে ঘর থেকে, রীতার পাশে এসে বসল। রাজাকে আঁকড়ে ধরে বাঘিনীর মতো বসে আছে রীতা। সুবীরের আচমকা নিজেকে ভীষণ বিচ্ছিন্ন মনে হলো, সম্পূর্ণ একা। উত্তাল সমুদ্রে কম্পাসবিহীন দিগ্ভ্রান্ত জাহাজের মতো। সামনে ডুবো পাহাড়। নিজের মনে বিড়বিড় করে উঠল, কি যে হলো মেয়েটার, কেন যে এরকম করছে? এত বুঝদার ছিল, কত শান্ত। রীতা ঘাড় ঘুরিয়ে সুবীরকে দেখে নিল,
তারপর হিম গলায় কাজের লোকটাকে ডাকলো। বিজয়, রাজার খাবার দিয়ে দাও। বিজয় কিচেনের দরজায় এসে দাঁড়িয়েছে। অন্যদিন সে নিজে নিজেই রাজার রাতের খাবার তৈরি করে। শুধু যেসব দিন তার বাবুর আগের পক্ষের এই মেয়েটা এসে তুফান তুলে দিয়ে যায়, সেসব দিনে সে কাজের দিশা হারিয়ে ফেলে। কি তিরিক্ষে মেজাজ যে মেয়েটার! তার দাপুটে বৌদি পর্যন্ত ভয়ে জুজু হয়ে যায়। আগে মেয়েটা তো আসতোই না, 9 মাসে 6 মাসে যাও বা আসতো, তাও বাবার সঙ্গে কাট কাট বসে থাকতো, শান্তশিষ্ট, দুঃখী দুঃখী, একদম চুপচাপ। দেখে বিজয়ের মায়া লাগতো। হঠাৎই মেয়েটার মূর্তি একেবারে উল্টে গেছে। বিজয় মাথা চুলকোলো। রাজার জন্য চিকেন স্যুপ করব? করো। সুবীর পরপর সিগারেট খেয়ে চলেছে। হাতের আঙুলগুলো মৃদু কাঁপছে। আজকাল সামান্য মানসিক উত্তেজনাতেও এই এক নতুন উপসর্গ হয়েছে তার। ফরিদাবাদ ট্যুরে একদিন বিশ্রী রকম মাথাও ঘুরে গিয়েছিল, হাইপার টেনশন। ডাক্তার তাকে সিগারেট খাওয়া ছাড়তে বলেছে, পারলে মদও। আরও বলেছে মান্থলি চেক আপ মাস্ট। রীতা উঠে টিভি বন্ধ করে দিল। সুবীরের অস্বস্তি আরও বেড়ে গেল তাতে। টিভির অর্থহীন শব্দগুলো তাও এতক্ষণ একটা পর্দা তুলে রেখেছিল দুজনের মাঝখানে। সেটা সরে যেতেই সুবীর রীতা মুখোমুখি। সুবীর লক্ষ্য করল রীতার চোখের কোণে জল চিকচিক করছে। এসব সময় কি করা উচিত সেটা সুবীর আজও রপ্ত করতে পারেনি। শেষের দিকে জয়া বলতো, স্যাডিস্ট। কাছের লোকের চোখের জল দেখে তুমি আনন্দ পাও, ভীষণ ব্রুট তুমি। এখন সুবীর অসহায় গলায় নিজের সঙ্গেই নিজে কথা বলে উঠল। বৃষ্টিটা একেবারে পাগল হয়ে গেছে। পাগল হয়েছে না, আদর দিয়ে তোমরাই পাগল করে তুলেছ। কি করতে পারি বলো? কি করব? কি করবে মানে? শাসন করতে পারো না? তুমি তো তার বাবা। সহবত শেখাতে পারো না? যখন খুশি এসে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে চলে যাবে, আমাকে সেটা হজম করে যেতে হবে। কি শাসন করব? এখানে এলে ঘাড় ধরে বের করে দেব? সে কথা আমি বলেছি কোনোদিন? তার বাপের বাড়ি, সে যখন খুশি আসবে যাবে, আমি বলার কে? তা বলে বাপ হয়ে জিজ্ঞেসও করবে না মেয়ে অত মুঠো মুঠো টাকা নিয়ে কি করে, কিভাবে ওড়ায়? মায়েরও বলিহারি যাই। এদিকে এত নাম, আর মেয়েটিকে যা তৈরি করেছে, ঘেন্না ঘেন্না। ছি! সুবীর চুপ করে গেল। বৃষ্টির মুঠো মুঠো টাকা ওড়ানোর কথাটা তারও যে মাথায় আসেনি তা নয়। না দিয়ে তার উপায়ই বা কি? বাবা হয়ে কিছু তো দিতে হবে মেয়েকে। মেয়ে ঘুষ ভাবলেও রীতাকে তো সে বলতেও পারে না এই মেয়ে পৃথিবীতে এসেছে তারই ইচ্ছায়। বলতে পারে না এই মেয়েই তার বুকে বিপ বিপ বেজে চলেছে অনুক্ষণ। ভেবেছিল এই মেয়েকে দিয়েই বেঁধে ফেলা যাবে জয়াকে। বাঁধা তো গেলই না, মেয়েও ছিটকে গেল কক্ষ থেকে। এই রকম এক নির্বোধ মানুষের আবার সংসার করতে চাওয়ার ইচ্ছেটাকে একটা কুৎসিত নিটোল ঠাট্টা ছাড়া আর কি বা মনে হতে পারে? সেই ঠাট্টাটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে বৃষ্টি। আমার কথা নয়, ছেড়েই দাও। ওইটুকু বাচ্চাটার সঙ্গে কিরকম ব্যবহারটা করে লক্ষ্য করেছো? চিন্তা করে দেখেছো ওই শিশুটার মনে কি রিয়াকশন হতে পারে? তোমার জন্য রাজাকে ভুগতে হবে কেন? দম বন্ধ করা কষ্টের মধ্যেও সুবীরের হাসি পায়। গোটা নাটকে এখন একটাই ভিলেন, সে নিজে। রীতা দায়ী নয়, হয়তো জয়াও দায়ী নয়, বৃষ্টি দায়ী নয়, রাজা তো নয়। এখন শুধু সবাই মিলে তাকে বেঁধে মারার অপেক্ষা। সুবীর রাজাকে কাছে টানল। কাছে কিরে, দিদিকে দেখে তোর ভয় করে? দিদি খুব রাগী। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। মেয়েকে নিয়ে ঢং করছো, করো। আমার ছেলেকে। রীতা ছেলেকে টেনে নিল। সুবীরের মনে হলো রীতার গলায় জয়ার স্বর। সব মেয়েই বোধহয় এরকম পজেসিভ। ভাবতে গিয়ে হোঁচট খেল সুবীর। সে নিজেও বা কম কিসে? জয়ার প্রত্যেকটি মুহূর্তের ওপর সে কি দাবি জানাতো না? রীতার ওপরেই বা কি কম অধিকার ফলিয়েছে সে? জয়া মেনে নেয়নি, রীতা মেনে নিয়েছে। এটুকুই যা তফাৎ। সবাই তো এক ছাঁচে গড়া হয় না।
সুবীরের এক কথায় তার অফিসের রীতা ব্যানার্জি চাকরি ছাড়তে দ্বিধা করেনি। রীতা এখনো গজগজ করছে। মেয়ে এসে আমায় শাসিয়ে যায়, বাবাকে নিয়ে চলে যাবে। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো, এনজয় করো। বলতে পর্যন্ত পারো না ভদ্রবাড়ির ছেলেমেয়েরা বড়দের সঙ্গে ওই আচরণ করে না। সুবীর এতক্ষণে ধৈর্য হারালো। কোন ঠাসা বেড়ালের মতন ফ্যাঁস করে উঠেছে। সব দোষ শুধু বৃষ্টিরই না? মনে রেখো, এক হাতে তালি বাজে না। তোমার ত্রুটি নেই। মেয়েটা যে সেই 13-14 বছর বয়স থেকে কোনোদিন তোমাকে আপন বলে ভাবতে পারেনি, তার সবটাই বুঝি ওর দোষ। তুমি কতটা চেষ্টা করেছো? তুমিও তো ওকে রাইভাল ভাবো না? সুবীরের কথার আঘাতে রীতা স্তব্ধ। সুবীর থামল না। তুমিও তো ভেবেছিলে লাক্সারি বাসে বেড়াতে গেলে পাশে যে কো প্যাসেঞ্জারটা বসে থাকে বৃষ্টি সেরকমই একজন কেউ। হ্যাঁ, আছে, থাকুক, না থাকলে আরো ভালো হতো, আরো আরামের হতো যাত্রাটা, জীবনটা। ভাবনি? অপ্রিয় সত্য হঠাৎ হাটের মাঝে এসে পড়লে সম্পর্কগুলো অনেক উলঙ্গ হয়ে যায়। রীতা কেঁদে ফেলল। সুবীর আরো কিছুক্ষণ নির্বাক বসে থাকার পর উঠে এসেছে ব্যালকনিতে। বেতের চেয়ার টেনে বসে পড়ল পার্ক স্ট্রিটের পুরনো কবরখানার নার্সারি থেকে কিনে আনা অ্যারেলিয়া গাছটার পাশে। একসময় জয়া তাকে গাছের নেশা ধরিয়েছিল। নেশার আনন্দ চলে গেলেও অভ্যেসটা রয়ে গেছে। রাত্রিতে গাছে হাত দিতে নেই, তবু সুবীর বাহারি পাতাগুলোতে আলতো হাত বোলালো। রেগে গেলে সে মাথা ঠিক রাখতে পারে না। রীতাকে নির্মমভাবে কথাগুলো বলে ফেলে খারাপ লাগছিল তার। যেমনই হোক, আমার চরম নিঃসঙ্গ দিনগুলোতে এই রীতাই তো পাশে এসে দাঁড়িয়েছিল। একদিনের জন্য আমার কোনো কাজের প্রতিবাদ করেনি। মনে যাই থাক, রীতা কখনো সামান্যতম দুর্ব্যবহারও করেনি বৃষ্টির সঙ্গে। মনের ওপর তো হাত চলে না। কোনো মানুষ সম্পূর্ণ রিপুমুক্ত হতে পারে? কথাগুলো ভাবতে ভাবতে সুবীর আবার সিগারেট ধরালো। আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট টিপ টিপ কাঁপছে। হাতটা তো কাঁপছে কেন? তবে কি আমার বাবার মতো আমারও পার্কিনসন্স ডিজিজ আছে? সুবীরের বাবার অসুখটা ইদানিং বেড়েছে। হাত পার সঙ্গে মাথা পর্যন্ত কাঁপে। কদিন আগে স্পেশালিস্ট নিয়ে গিয়ে দেখিয়ে এনেছিল সুবীর। সুবীরের শরীর শিরশির করে উঠল। অসুখটা বংশগত। জয়া বলতো, ন্যায়রত্ন লেনের গাছকে টালিগঞ্জের টবে এনে পুঁতলেই কি তার চরিত্র বদলে যায়? গাছ সেই গাছই থাকে, শুধু ফুল ফল হয় না। উপরনো শিকড় নিয়ে শুকিয়ে মরে তাড়াতাড়ি। তবে কি চাইলেও রক্তের সম্পর্ককে অস্বীকার করা যায় না? একেই কি নিয়তি বলে? ফরিদাবাদের চক্করটা মাথায় ফিরে ফিরে আসছে। ডাক্তারের কথা মনে পড়ল। চেক আপ ইজ মাস্ট। কি চেক করবে সুবীর? শরীর, সময়, সম্পর্ক? নিজের অজান্তেই কাঁচের শোকেস থেকে স্কচের বোতলটা বার করে সোফায় এসে বসেছে। সোনালি তরল টিলটিল দুলছে বোতলে। জয়া বোধহয় আবার জিতে গেল। ভাঙাচোরা দুর্গন্ধময় সরু ন্যায়রত্ন লেনের পুলিটাই রয়ে গেছে তার শরীরে। গ্লাসে অনেকটা হুইস্কি ঢালল সুবীর। ক্লাস থেকে স্টাফ রুমে ফিরছিল জয়া। টানা 4টে ক্লাস নেওয়ার পর সে বেশ ক্লান্ত, তবু এক্ষুনি তাকে বেরিয়ে পড়তে হবে। বিড়লা একাডেমিতে কলকাতা 300-র ওপর এক্সিবিশন ওপেন হচ্ছে। প্রথম দিন তাড়াতাড়ি পৌঁছে যাওয়া দরকার। করিডোরে আসতেই জয়াকে একটি মেয়ে বলল, দিদি, আপনার জন্য নিচে একজন অপেক্ষা করছেন। এই সময় আবার কে এলো? তাদের পেন্টার্স সার্কেলের কেউ? তারা এলে তো ওপরের স্টাফ রুমেই চলে আসতো। ছাত্রীটিকে জিজ্ঞাসা করল, কে? কি নাম?
তা তো ঠিক বলতে পারবো না। ভেতরে আসতে বললাম, উনি বললেন আপনাকেই ডেকে দিতে, গেটের কাছে দাঁড়িয়ে আছেন। জয়া অল্প ধন্ধে পড়ে গেল। যাকে যেই হোক, বেরোনোর সময় কথা বলে নেওয়া যাবে, তার আগে একবার চোখে মুখে জল দিয়ে নেওয়া যাক। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করলো জয়া। এখনো যে কোনো এক্সিবিশন শুরু হওয়ার দিন তার বুক কাঁপে, অথচ জয়া ভালোই জানে তার কোনো ছবির তেমন নিন্দে কেউ করবে না। বড়জোর দু একটা নিয়ম মাফিক খোঁচা। ফিরোজ বলে, নন প্রোডাক্টিভ এক্সারসাইজ অফ ইন্টেলেক্ট বাই নন ইন্টেলেকচুয়ালস। বারে, ক্রিটিকরা তাদের মতামত জানাবে না? সে তো তুই বলবি, তোর যা র্যাপো ওদের সঙ্গে। ফিরোজের কথায় মনে মনে রাগ করলেও জয়া প্রকাশ করে না। যে যাই বলুক, টেনশনটা তার থাকে। আজকের প্রদর্শনী নিয়েও তার দুশ্চিন্তা কম নয়। জয়াদের পেন্টার্স সার্কেলের শিল্পীদের প্রত্যেকের দুখানা করে ছবি নিয়ে কলকাতা ৩০০ উপলক্ষে বিশাল প্রদর্শনীর আয়োজন করেছে আর্টস ফোরাম। অন্য সব খ্যাতনামাদের পাশে তার ছবির কতখানি কদর হবে সেই সম্পর্কে জয়া কিছুতেই নিশ্চিত হতে পারছিল না। ব্যাগ গুছিয়ে নিচে নেমে এলো জয়া। গেটের দিকে যেতে গিয়েও হঠাৎ নিথর। গেটের কাছে সুবীর না? সুবীর! কয়েক মুহূর্তের জন্য সমস্ত চিন্তা ভাবনা তালগোল পাকিয়ে গেল জয়ার। এতদিন পর সুবীর তার কলেজে। জয়া এগোতে চেষ্টা করল, পা দুটো নড়তে চাইছে না। সুবীর নিজেই এগিয়ে এলো, কোনো রকম ভূমিকা না করেই বলল, তোমার সঙ্গে দরকারি কথা ছিল। সুবীর কত বদলে গেছে। প্রচুর ভাঙচুর এসেছে শরীরে। সামনের ঘন চুল পাতলা, মাথা জুড়ে রূপালী সুতোর আঁকিবুকি, দীর্ঘ শরীর একটু ঝুঁকে গেছে, কপালে স্পষ্ট দুটো ভাঁজ। শেষ কবে সুবীরকে দেখেছিল জয়া? পার্ক স্ট্রিটের মোড়ে, প্রায় বছর ৪-৫ আগে। জয়াকে দেখে অন্যমনস্ক হওয়ার ভান করে মুখ ঘুরিয়ে নিয়েছিল সুবীর। জয়ার গলায় স্বর ফুটল না। সুবীর আবার বলল, দরকারটা খুব আর্জেন্ট, তুমি একটু সময় দিতে পারবে? সুবীরের গলা ভারী ভারী, ভাঙাও, বোধহয় মদ খাওয়া বাড়িয়েছে। এখানে দাঁড়িয়ে কথা বলবে? ওই দিকটা চলো একটু আমার সঙ্গে। কোথায়? ওই মিউজিয়ামের ওই পাশটায়। দুজনে বহুকাল পর পাশাপাশি হাঁটছে। বহুকাল আগে এভাবেই হাঁটতো পাশাপাশি, এই মিউজিয়ামের সামনে দিয়েই। তখন জয়া ছিল এই কলেজেরই ছাত্রী। সেদিনকার হাঁটা আর আজকের হাঁটার মাঝখানে বিশাল একটা দেওয়াল উঠে গেছে সময়ের। সময় কত কিছু নিয়ে চলে যায়, শুধু কি নিয়েই যায়, রাখে না কিছুই। জয়া বুঝতে পারছে না এই মানুষটা তার শরীর মন জড়িয়ে রেখেছিল বহুদিন। কত প্রেম, কত যুদ্ধ, আনন্দ, বিষাদ। এই মানুষটাই নিষ্ঠুরের মতো তাকে তাড়িয়ে দিয়েছিল একদিন। হিংসায় পাগল হয়ে গিয়েছিল। কেন এমন হয়? আজ যাকে মনে হয় ভালোবাসি, কাল সে অসহ্য হয়ে পড়ে। তবে কি মানুষ নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসে না? অন্যকে ভালোবাসা শুধুই ভ্রান্তি। সদর স্ট্রিটের গির্জার সামনে সুবীর গাড়ি পার্ক করেছিল। সেখানে গিয়ে দাঁড়ালো দুজনে। সুবীর সোজাসুজি কথা পারল। বৃষ্টিকে নিয়ে তোমার সঙ্গে কিছু আলোচনা করার ছিল। জয়া মুহূর্তে সচকিত, আবেগ নিমিষে উধাও। কেন? কি হয়েছে বৃষ্টির? বৃষ্টি আমার সঙ্গে থাকতে চায়, খুব জেদ করছে। তুমি জানো সে কথা? সুবীরের স্বর নয়, যেন সপাং করে একটা চাবুক আছড়ে পড়ল বুকে। জয়ার মুখ থেকে আপনা আপনি ছিটকে এলো, মানে তো সহজ, ও আমার সঙ্গে থাকতে চায়। রীতা রাজার সঙ্গে নয়, শুধু আমার সঙ্গে। শব্দগুলো গ্রহণ করতে জয়ার মস্তিষ্ক বেশ কিছুক্ষণ সময় নিল। মেয়ের পরিবর্তন লক্ষ্য করলেও ঠিক এতটা আশা করতে পারেনি। সেদিনের দৃশ্যটা আবার চোখের সামনে ভেসে উঠল। সেদিনের সেই পা দোলানো, কানে ওয়াকম্যান। এখন মনে হচ্ছে সেদিনই মেয়েকে শাসন করা উচিত ছিল।
দিনের পর দিন মেয়ে বাড়ি ফিরতে 8টা-9টা বাজিয়ে দিয়েছে, আর সে বসে থেকেছে নিজের অভিমান নিয়ে। হায় রে, এই হিংস্র ক্রূর পৃথিবীতে কে কার অভিমানের খবর রাখে? জয়া বুকে একটা ভারী চাপ অনুভব করল। কবে থেকে এসব প্ল্যান শুরু করেছে? স্থির থাকার চেষ্টা সত্ত্বেও জয়ার গলা কেঁপে গেছে। জন্মদিনের দিনই প্রথম বলেছিল আমাকে ও অ্যাডাল্ট হয়ে গেছে, আর কারো কাস্টাডিতে থাকতেও বাধ্য নয়, যার সঙ্গে যেভাবে খুশি থাকবে। অভিমান থেকে অপমান বোধ সঞ্চারিত হচ্ছে মনে। জয়া ঝাঁঝালো গলায় বলে উঠল, আমি কি করতে পারি এখানে? আমাকে বলতেই বা এসেছো কেন? থাকুক যেভাবে খুশি। তুমি আমার কথাটা বুঝছো না। ও আমাকে নিয়ে একদম আলাদা থাকতে চায়, একদম আলাদা। রীতা রাজাও নয়। তুমি বুঝতে পারছো কথার মানেটা? জয়ার বুকের ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গেল। হঠাৎ কোনো তীব্র আঘাত পেলে বেশ খানিকক্ষণ স্নায়ু অসাড় হয়ে যায়। সেই অসাড় ভাব এক ধরনের নিরাশক্তি এনে দেয় মনে। চিন্তা নৈর্ব্যক্তিক হয়ে পড়ে। জয়ারও ঠিক সেই রকমই হলো। পরিস্থিতি তবে এই, প্রাপ্তবয়স্ক মেয়ে তার বাবার সঙ্গে থাকতে চায়। বাবার অন্য স্ত্রী পুত্র আছে। মেয়ে বাবার সেই স্ত্রী পুত্রের সঙ্গে থাকবে না। এখানে জয়ার ভূমিকা কি? সো আমি কি করতে পারি? জয়া নির্বিকার, কঠিন, মনের তোলপাড়ের টুঁটি নিজেই চেপে ধরে রেখেছে। তুমি তো জানোই বৃষ্টিকে আমি কত ভালোবাসি। ও যখন আমার কাছে এসে থাকতে চাইছে, আমার যে কি হেল্পলেস অবস্থা। নিরাসক্ত জয়া এবার কলে আটকে পড়া ইঁদুর দেখছে সামনে। নিরুত্তাপ গলায় বলল, মেয়েকে নিয়ে থাকতে চাইলে আবার ডিভোর্স করো, তারপর আবার সপ্তাহে একদিন করে ছেলেকে দেখে আসবে। এটা তুমি রাগের কথা বলছো। বৃষ্টিকে নিয়ে কি করা যায় তাই নিয়ে আমি তোমার কাছে সাজেশন চাইতে এসেছি। আমি বৃষ্টিকে নিয়ে তোমার সঙ্গে একটি কথাও বলতে রাজি নই। কোর্ট আমাকেই কাস্টাডি দিয়েছিল, আমার দায়িত্ব ছিল, আছেও। কি করতে হবে না হবে আমি বুঝবো। কথাগুলো কেটে কেটে উচ্চারণ করল জয়া। মনে মনে বলল, ডিভোর্সের পর বিয়ে করার সময় মেয়েকে ভালোবাসার কথা মনে ছিল না? জয়ার এই কথায় এতক্ষণে সুবীরও ধৈর্য হারালো। উত্তেজিত হয়ে বলল, শোনো, দায়িত্ব দেখিও না। মেয়ের কতটুকু খবর রাখো তুমি? হ্যাঁ, কি করে বেড়াচ্ছে তুমি জানো? আমি কি তোমার কাছে এমনি এমনি এসেছি? বৃষ্টি প্রায় এসে আমার বাড়িতে উল্টো পাল্টা চেঁচামেচি করছে, যাচ্ছে তাই ব্যবহার করছে সবার সঙ্গে। রীতার মুখের ওপর ফস করে সিগারেট ধরাচ্ছে। একদিন মদ খেয়ে, ও মদ খায় সেটা তুমি জানো? সামনে থেকে এক্ষুনি মিউজিয়ামটা অদৃশ্য হয়ে গেলেও জয়া বুঝি এত স্তম্ভিত হতো না। এই কদিন আগেও যে মেয়ে তারই শরীরের অংশ ছিল, একটু একটু করে হামাগুড়ি দেওয়া থেকে চোখের সামনে 18 পৌঁছল, সেই মেয়ে মদ খেয়ে সুবীরের বাড়িতে গিয়ে হল্লা করেছে। আমি বিশ্বাস করি না, সেভাবে আমি আমার মেয়েকে মানুষ করিনি। সে তো দেখতেই পাচ্ছি। সুবীর হাত উল্টালো। আমার মেয়ে শব্দ দুটো তার কানে ঠক করে বেজেছে। এই তো সেই মানুষ করার নমুনা। অমানুষ হয়ে থাকলে তোমার প্রশ্রয়ই হয়েছে। আমাকে জব্দ করার জন্য দামি দামি জিনিস দিয়ে অভ্যেস খারাপ করে দিয়েছো মেয়ের। টেপ চাইলে টেপ, ওয়াকম্যান চাইলে ওয়াকম্যান, জামা কাপড়ের কথা তো বাদই দিলাম। সপ্তাহে একদিন মেয়েকে দেখার নাম করে আমার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা। এতদিন পর যেই নিজের স্বার্থে ঘা পড়েছে অমনি। সুবীর মাথা নিচু করল। হয়তো জয়া ঠিকই বলছে। মেয়েকে দামি জিনিস দেওয়ার পিছনে সূক্ষ্ম প্রতিযোগিতার অনুভূতি ছিল না তা নয়, কিন্তু সত্যি সত্যি দিতেও তো ইচ্ছেও করত তার। খুব কাছে পেতে ইচ্ছা করত মেয়েটাকে। আবার সেই মেয়ে যখন সবকিছু ভেঙে তছনছ করে দিতে চায়, একটা ইচ্ছার সঙ্গে আরেকটা ইচ্ছা কেন যে ঠিকঠাক মিলতে চায় না। দুটো চাওয়া যদি নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে, তবে মাঝের মানুষটা শুধুই পুড়তে থাকে। এই এক অসহায় দহন। সুবীর প্রাণপণে নিজের গলা নরম রাখতে চাইল। জয়া, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। এই অবস্থায় আমরা কি করতে পারি? আমরা, বৃষ্টির মা বাবা। জয়াও নিজেকে শান্ত করল। বুকের মধ্যে ঝোড়ো বাতাস তবু বয়েই চলেছে। ঠিক আছে,
আমি দেখছি যাতে বৃষ্টি অন্য কারুর সংসারে অশান্তির সৃষ্টি না করে। অন্য কারু শব্দ দুটো কি বেশি জোর দিয়ে বলল জয়া? অন্য কেউ কে? সুবীর নাকি রীতা, রাজা? সুবীর বুঝতে পারল না। গাড়িতে গিয়ে ড্রাইভিং সিটে বসেছে। স্টার্ট দেওয়ার আগে ভদ্রতা করল। কোন দিকে যাবে? এখন কোন দিকে যে যাবে জয়া স্থির করতেই পারছে না। মুখে বলল, তুমি যাও, আমার কাজ আছে। সূর্য হেলে পড়েছে ময়দানের দিকে। প্রথম বিকেলের সাদাটি সূর্য ক্রমশ তাপ ফুরিয়ে আসছে, তবু শেষবারের মতো ভাস্বর। জয়ার মুখেও সেই পড়ন্ত বেলার রোদ। উল্টো দিকের ফুটপাতে ভিখারি পরিবারের শিশুরা উত্তাম ছোটাছুটি করে চলেছে। রাস্তায় অবিশ্রান্ত পথচারীদের আসা যাওয়া, চৌরঙ্গি পাড়া নিজস্ব নিয়মে শব্দময়। এত আলো, এত শব্দ, সবই নিষ্প্রভ হয়ে গেছে জয়ার কাছে। শরীরটা টেনে টেনে চলার চেষ্টা করল। কখনো কখনো নিজেরই শরীর নিজের কাছে এমন ভারী হয়ে যায়। কলেজের গেটের সামনে এসে দাঁড়ালো একটুক্ষণ। এক্সিবিশনে যাওয়ার আর স্পৃহা নেই। কি করবে এখন? কোথায় যাবে? হাত তুলে একটা ট্যাক্সি থামালো। ট্যাক্সি ড্রাইভার মুখ বাড়িয়ে জানতে চাইছে কোথায় যাবে। দু এক মুহূর্ত মাথাতেই এলো না কিছু। মাথা সম্পূর্ণ ফাঁকা। ঠোঁট দুটো শুধু নিজে থেকে বলে উঠল, দেশপ্রিয় পার্ক। সমস্ত অভিমান, অপমান, ক্রোধ হয়ে আছড়ে পড়ল কলিং বেলে। সুধা দরজা খুলেছে। ব্যাপারটা কি? এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, ব্যাপারটা কি বুঝতে পারছো না? এই আওয়াজের মধ্যে কি শোনা যায় কিছু? একদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে ঝড় তুলে দিয়েছে। এতক্ষণে জয়ার মস্তিষ্কে ঢুকেছে। উন্মত্ত হেভি মেটাল চলছে বাড়িতে। বাজনার তোড়ে গোটা বাড়ি থরথর। কাঁধের ব্যাগ ডাইনিং টেবিলের দিকে ছুঁড়ে দিয়ে জয়া মেয়ের ঘরে ঢুকেছে। উৎকট ধোঁয়ার গন্ধে ঘরটা ভরপুর। বৃষ্টির হাতে সিগারেট। দুটো পা দেওয়ালে তুলে মেয়ে চোখ বুজে অশোভন ভঙ্গিতে শুয়ে বাজনা শুনছে। জয়া স্টিরিও বন্ধ করে দিল। বৃষ্টি তাকিয়েছে। সিগারেটটা ফেলো। বৃষ্টির পাকা নেশাড়ুর মতো জোরে জোরে টান দিল দুবার। বুকে ধোঁয়া ভর্তি করে নিল। তারপর যেন অনিচ্ছা সত্ত্বেও ছুঁড়ে দিল জানলার বাইরে। কবে থেকে এসব বাদরামি শুরু হয়েছে? বৃষ্টি মায়ের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। কি হলো, শুনতে পাচ্ছ না? আমি তোমাকে বলছি, এসব কবে থেকে শুরু করেছো? নেশা, ভাঙ, মদ, গাঁজা? তোমার বাবা আজ আমার কলেজে এসেছিল। এতক্ষণে বৃষ্টির চোখে ভাষা এসেছে, বিস্ময়। তাকালো মায়ের দিকে। তুমি তোমার বাবাকে গিয়ে বিরক্ত করো। বৃষ্টি চোয়াল শক্ত করল। আর জয়ার দিকে তাকাচ্ছে না, চোখ দেওয়ালের ক্ষত স্থানগুলোর দিকে। তোমার বাবা বলছিল তুমি নাকি ড্রিঙ্ক করে ও বাড়িতে যাও। বৃষ্টি তবু চুপ। নাকের পাটা ফুলে উঠছে। মুখ করমচার মতো টকটকে লাল। তোমার বাবা বলছিল তুমি আমার সম্পর্কে বাবার সঙ্গে কথা বলার কি? তোমার মা বাবা তোমাকে নিয়ে সব সময় কথা বলতে পারে। মা বাবা কে তারা? বাবা বউ বাচ্চা নিয়ে আরামে সংসার করছে। মা শিল্পের সাধনায় জীবন উৎসর্গ করেছে। নিজেরা নিজেদের মতো ফুর্তি করোগে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। আমার সঙ্গে এইভাবে কথা বলছিস তুই? আমি ফুর্তি করি? একটা ছবি আঁকার পেছনে কত যন্ত্রণা, কত নিষ্ঠা। বেশি যন্ত্রণা ফন্ত্রণা দেখিও না তো। এসব যন্ত্রণা নিষ্ঠার কথা আমার জন্ম দেওয়ার আগে মনে ছিল না? চিৎকার শুনে বাবলু হুইল চেয়ার ঠেলে দরজায় চলে এসেছে। হচ্ছেটা কি এখানে? এই বৃষ্টি, চুপ কর। কেন চুপ করব? আমাকে নিয়ে ঢং দেখে দুজনে আলোচনা করছে। মার সঙ্গে এই ভাষায় কথা বলছিস? মা দেখেও না, মাকে মার মতো হতে হয়, বাবাকে বাবার মতো। মেয়ের মূর্তি দেখে জয়া বিমূঢ়। এই মেয়ের জন্য দিনের পর দিন মামলা লড়েছিল সে। এই পরিণতি দেখার জন্য বড় করেছে। মেয়ে মার দিকে আঙুল তুলে জবাব চাইছে। এই সেই শান্ত বিনীত বৃষ্টি। চোখে জল এসে যাচ্ছিল। দাঁতে দাঁত চেপে নিজেকে কোনো রকমে সামলালো জয়া। তুই বাবার কাছে গিয়ে থাকতে চাস? বাবার সংসারে অশান্তি শুরু করেছিস? রীতা আন্টিকে অপমান করিস, এত স্পর্ধা তোর? এই শিক্ষা পেয়েছিস ছোটবেলা থেকে? শিক্ষা দেওয়ার তোমার সময় ছিল? আমার যা ইচ্ছা তাই করব, যা খুশি তাই করব। আমার 18 বছর বয়স হয়ে গেছে। তোমার গার্জেনগিরির পরোয়া করি না আমি।
বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, বদমাইশ মেয়ে কোথাকার। কেন কেন বেরোবে? জন্ম যখন দিয়েই ফেলেছো তখন বেরিয়ে যা। যা খুশি বললেই হবে? জন্মে যখন গেছি যা চাইবো তাই দিতে হবে, যেভাবে চাইবো সেভাবে। হয় তুমি দেবে নয় বাবা। জয়ার সমস্ত বাঁধ ভেঙে গেল। ঝাঁপিয়ে পড়েছে মেয়ের উপর, চুলের মুঠি ধরে সপাটে চড় মেরেছে মেয়ের গালে, মেরেই চলেছে। সুধা দুহাতে চেপে ধরে বাইরে টেনে আনলো জয়াকে। চড় খেয়ে বৃষ্টি কয়েক মুহূর্ত হতভম্ব। এই তার জীবনের প্রথম মার খাওয়া। বাবলুও দরজার সামনে থেকে চলে যাওয়ার পর ঘুরে গিয়ে ব্যাগ থেকে সিগারেট বের করলো, স্টিরিও চালিয়ে দিল ফুল ভলিউমে। ম্যাডোনা তারস্বরে চেঁচিয়ে চলেছে, পাপা ডোন্ট প্রিচ। সারা পৃথিবীকে যেন অগ্রাহ্য করতে চায় বৃষ্টি। কি করবে তাকে নিয়ে এখন জয়া? সুবীরই বা কোন পথ বেছে নেবে? মেয়েকে নিয়ে থাকবে বলে কি রীতা ছেলেকে ছেড়ে যাবে সে? নাকি বৃষ্টির আর কোনোদিনই বাবার সঙ্গে থাকা হবে না? এই সিদ্ধান্ত কি বৃষ্টিকে আরো কোনো অন্ধকারের পথে ঠেলে দেবে? শুনছেন কাঁচের দেওয়াল। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, বৃষ্টি অধ্যায় সাহা, শুভ বিকি দাস, জিন্দা মৌপিয়া নাগ, জিমি অতনু মজুমদার, রাজীব কুশল ভট্টাচার্য, সায়ন সৌম্য চ্যাটার্জি, ফিরোজ শুভায়ন রায়, জয়া শ্রাবণী মুখার্জি, বাবলু স্পন্দন দাস, সুধা পায়েল ঘোষ, সুবীর শেখর, রীতা কেয়া মুখার্জি, নিখিল অর্ঘ্যমাল্য মাইতি এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ড মাইন, সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেওয়াল। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।